কিছুক্ষণের নীরবতার পর মুখ খুললেন আরজু বানু। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কথা দিয়েও কথা আপনি রাখলেন না? সংকুচিত চিত্তে আলাজাদ বললেন, জি। দেশান্তরী হবেন না এই কথায় সেদিন কিন্তু দিয়েছিলেন আমাকে, তবু দেশান্তরী হলেন? দেশান্তরী? না না, দেশান্তরী কই হলাম? একটু এক জায়গায় কুদরত খাঁকে কয়েকবার পাঠালাম। প্রতিবারই কুদরত খাঁ ফিরে গিয়ে বলল, আপনি নাকি আর এই রাজধানীতেই নেই, কোনো এক কর্ণ সুবর্ণের দিকে নাকি বিভাগীর মতো চলে গেছেন। বিভাগীর মতো? কবে ফিরবেন তাও কাউকে কিছু বলে যাননি। এতটা কি ঠিক হয়েছে আপনার? আলাজাদ থতমত করে বললেন, না, কথাটা যাই হোক, একান্তই গোপন ব্যাপার ছাড়া রাজধানী থেকে দূরান্তে যাওয়ার আগে যে কেউই তার চেনা জানা লোকদের, বিশেষ করে তাকে যাদের দরকার থাকে তাদের একটা আভাস অন্তত দিয়ে যায়। আপনি একদম পালিয়ে গেলেন। আলাজাদ ঈষৎ হেসে বললেন, পালিয়ে গেলাম? কি যে বলেন! কুদরত খাঁর মারফত যে আভাসটা আমাকে একটু দিয়ে গেলে তো এত তাকলিফ করতে হয় না আমাকে। তাকলিফই তো। লোক পাঠিয়ে ফল হলো না দেখে এই যে নিজেকে আজ বেরোতে হলো আপনার খোঁজে। গরজ বড় বালাই যে। আমার খোঁজে মানে? আপনি আমার খোঁজে এসেছেন? তবে কি নৌবিহারে এসেছি? ও সব বাতিক বড় একটা নেই আমার। আরজু বানুর কণ্ঠ থেকে খেদ ঝরে পড়ল। আলাজাদ সবিস্ময়ে বললেন, তাজ্জব! অনিশ্চিত প্রতীক্ষা কতক্ষণ করা যায় বলুন? রাজধানীতে নেই আপনি, কথা বলার পরও খাঁ সাহেবকে বা তার কতবার পাঠানো যায়? তাই মনকে কিছুতেই সান্ত্বনা দিতে না পেরে নৌবিহারের ওসিলায় চলে এলাম এইদিকে। ক্ষীণ একটা আশা হঠাৎ যদি পড়েনি আপনি চোখে, নসিবের জোরে এই যে দেখুন পেয়ে গেলাম আপনাকে। আলাজাদ হেসে বললেন, নসিব আপনার বরাবরই উমদা। উমদা না আর কত! নসিব উমদা হলে কারো এমন দুর্মতি হয় কখনো? দুর্মতি? সৎ মানুষ আপনি যতই হন, দুর্মতি না হলে আপনার মতো এমন একটা বেয়াড়া লোককে আমার এত ভালো লাগবে কেন? আর আপনার অভাবটা আমি এত তীব্রভাবে অনুভব করব কেন? নাই বা হলো কাব্য চর্চা করা আমার। শাহজাদি, আপনি আমাকে এড়িয়ে চলতে চান, এটা তো আর একেবারে অস্পষ্ট কিছু নয়। তবু কি আমার জিদ আপনাকে তালাশ করে ধরতেই হবে আমাকে? দুর্মতি ছাড়া এটাকে কি বলবেন বলুন? আলাজাদ লাজবাব হয়ে গেলেন। এমন একটা বলিষ্ঠ প্রতীতির বিরুদ্ধে কোনো সদুত্তর তিনি তৎক্ষণাৎ তালাশ করে পেলেন না। তাই অধবদনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন এবং তৎপরে ধীর ও বিনীত কণ্ঠে বললেন, দেখুন, এভাবে বলে আমাকে অপরাধী করবেন না। আপনি শাহজাদি, আপনি আমাকে করুণা করেন, এ তো আমার জিয়াদা খোশ কিসমতি। আপনি আমাকে অনুগ্রহ করতে চাইবেন, আমি আপনাকে এড়িয়ে যাব, তবু আপনি চাইবেন। এটা যেমনই অসঙ্গতিপূর্ণ তেমনই উল্টা কথা। এটা কখনো হয় না। শাহজাদি হোঁচট খেলেন, বললেন, হয় না? না, আপনার একটা ইঙ্গিতে যেখানে হুকুম সেখানে দীনতার প্রশ্ন অপ্রাসঙ্গিক। কার সাধ্য আপনার ইচ্ছার অন্যথা করে? শাহজাদি নাখোশ কণ্ঠে বললেন, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। কথাটা হলো, আমাকে নিয়ে আপনি এতটা ভেবেছেন বা ভাববেন এটা আমি ভাবিনি বলেই কয়দিনের জন্য বাইরে চলে গিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি না জেনে কসুর করে ফেলেছি। এমনটি আর হবে না। মানে? এরপর যখনই আপনি ইচ্ছে করবেন তখনই আপনি পাবেন আমাকে, আর অন্যথা হবে না। শাহজাদি নীরব হলেন। কিছুক্ষণ পর চাপা একটা নিঃশ্বাস ফেলে ম্লান কণ্ঠে বললেন, ব্যাপারটা তাহলে এখানে এসে দাঁড়ালো? শাহজাদির কণ্ঠস্বরে আলাজাদ চমকে উঠলেন। তিনি শঙ্কিত কণ্ঠে বললেন, জি।
শাহজাদি উষ্ণ কণ্ঠে বললেন, হুকুম করে গোলাম পাওয়া যায়, ওস্তাদ পাওয়া যায় না। বন্ধু তো নয়, আমি গোলাম তো চাইনি। জি মানে, একমাত্র শাহানশাহ আর এই ভাইজানটা ছাড়া শাহী মহলে আমিও বড় একা। আপনার মতো আমিও এক এতিম। কবিতা লেখা আপনার মতো অতটা না হলেও আমারও একটা অবলম্বন। আপনাকে পেয়ে সত্যি আমি প্রাণ ফিরে পেলাম। কবিতা লেখার উৎকর্ষ সাধন আর আপনার প্রফুল্ল সঙ্গলাভ, এই দুই কারণেই আপনার প্রতি আমার এত আকর্ষণ। এই সত্যটা আজ আপনাকে খোলাখুলি বলে রাখি। হুকুম তামিলের নফর অনেক আছে আমার, তারা আমার এ চাহিদা পূরণ করতে পারে। সমবেদনার আঁচলাগুলো আলাজাদের দিলে তিনি বিনম্র কণ্ঠে বললেন, জি না, গোলামের প্রশ্ন নয়। আপনার কাজে লাগার ব্যাপারে আমার দিলে সে প্রশ্ন আসে না। আর তাই বলছি, যখনই আমাকে ডাকবেন তখনই আমাকে পাবেন। এরপর তবুও একটা কথা আছে এখানে। কথা, আপনার সঙ্গ আমার ভালো লাগে বলে যে আমার সঙ্গ ভালো লাগবে আপনার, এটাও কোনো কথা নয়। আমার সঙ্গ আর আমার কাব্যচর্চার সহযোগিতা করাটা যদি আপনার ভালো না লাগে, তাহলে অবশ্য পীড়াপিড়ি আমি করব না। ক্ষমতা আছে বলে কারো দিলের উপর পরোক্ষভাবে জোর খাটাবো আমি, এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর এ কথাটাও আজ আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন বোধ করছি আমি। এটা আপনার জানা থাকলে ভুল বোঝার ফাঁক কোথাও থাকবে না। আলাজাদ এ কথায় ক্ষুণ্ণ হলেন। ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আপনার সঙ্গ, আপনার কাজ ভালো আমার নাও লাগতে পারে। এতটাও আপনি ভাবতে পারলেন কি করে? কি করে আপনি ভাবলেন দিলের টান না থাকলে স্রেফ ক্ষমতার সুবাদে আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন আপনি? আমি যে আপনার ডাক পেলে আপনার কাছে ছুটে যাই এবং ভবিষ্যতে আপনি চাইলে আরও যাব, সে কি ওই আপনি এ মুলুকের শাহজাদি বলে? আপনার কাছে যাওয়ার, আপনার কাজে লাগার স্বতঃস্ফূর্ত টান যেদিন ফুরিয়ে যাবে আমার, সেদিন আপনার জোর বা অবস্থান দিয়ে এক কদম আপনার দিকে টানতে আমাকে পারবেন না। আপনাকেও তাহলে এ কথাটা আজ বলেই রাখি আমি। আলাজাদের কণ্ঠে ক্ষোভ প্রকাশ পেল, কিন্তু শাহজাদির দিলের মেঘ এতে করে বিলকুলই প্রায় কেটে গেল। ফলে তিনি সঙ্গে সঙ্গে খোঁজ দিলে বললেন, ওরে বাবা, সেটা কি আর নতুন করে বলতে হবে আমাকে? আপনাকে তো চিনতে আমার বাকি নেই। জোর দাপটের বালাই আর যার উপরে খাটুক আপনার উপর সেটা যে একরত্তিও খাটবে না, ওটা আমি প্রথম দিকেই বুঝেছি। ক্ষমতার প্রশ্নের বাইরে চক্ষুলজ্জার প্রশ্ন একটা আছে বলে আমার বলা। আমাদেরই রাজ্যে, আমাদেরই রাজধানীতে আছেন যখন আপনি, তখন ওই চক্ষুলজ্জার ব্যাপারটাও আপনাকে আক্রান্ত করতে পারে তো? ওটাও যে ওই পরোক্ষভাবে জোর খাটানোরই সামিল। শাহজাদির ওষ্ঠাধারে হাসির রেখা ফুটে উঠল। আল আজাদ এর জবাবে বললেন, আপনার এ ধারণা ঠিক নয়। ঠিক নয়? আপনি কি বিশ্বাস করবেন বেশ কিছুদিন থাকবো বলে রাজধানীর বাইরে গিয়ে কয়েকটা দিন না যেতেই এই যে আমি ফিরে এলাম, সেটা ওই চক্ষুলজ্জার জন্য নয়? আপনাদের কথা কিছুতেই ভুলতে পারলাম না বলেই এলাম। শাহজাদির মনের আধার পুরোটাই কেটে গেল। এবার তিনি আরো অধিক উৎফুল্ল হয়ে উঠলেন। মনের ভাব গোপন করে বললেন, জি, আগে তেমন না করলেও এখন বিশ্বাস করতে পারছি। পারছেন? এরপরও আর পারবো না? আপনি নিজে যেটা মুখ ফুটে বলেছেন তার মধ্যে আর অবিশ্বাসের ফাঁক কিছু থাকতে পারে? আপনি কি মন জোগানো কথা বলার লোক? শাহজাদির হাসি এবার স্পষ্ট হয়ে উঠল। আল আজাদ বললেন, তবে? শাহজাদি হাসি চেপে কপট গাম্ভীর্য নিয়ে বললেন, তবেও যে আর এক প্রশ্ন থেকেই যাচ্ছে এখানে। প্রশ্ন? টানটা দোমুখ হলে ভরসাটা কমজোর হয়ে যায় না? দোমুখ মানে? তিন কুলে যার কেউ নেই কোথাও, তিনি আবার বেশ কিছুদিন থাকার ইরাদা নিয়ে বাইরে যান কোথায়? কোথায় মানে?
যেখানে আমি এর আগে থেকেছি, যাদের কাছে থেকেছি, তাদের প্রতি আমার একটা কর্তব্য বা দিলের টান থাকবে না? এতে আপনার ভরসা কমজোর হওয়ার ফাঁকটা কোথায়? টানটাকে শুধু তাদের প্রতি, না নয়া কোনো টানের উৎস গজিয়েছে কোথাও? শাহজাদির কণ্ঠস্বর পুনরায় হাসির আওয়াজ ধ্বনিত হল। আলাজাদ সবিস্ময়ে বললেন, নয়া কোনো টানের উৎস? নয়া উৎস দেখলেন আপনি কোথায়? বলা যায় আপনার মতো মানুষের প্রতি কতজনের দিলে কত টানা আকর্ষণ পয়দা হতে পারে? আপনি কি বলতে চান? এই দেখুন না, ভাইজানের মতো এমন একজন আলাভোলা মানুষের দিলেও আপনার প্রতি রাতারাতি কি এক প্রচণ্ড টান পয়দা হয়ে গেছে। এমনটি তো আর কোথাও পয়দা হতে পারে? ইতিমধ্যে শাহজাদা ফিরোজ শাহ ফিরে এলেন। তিনি আস্তে আস্তে বললেন, কি হলো, ভাইজান ভাইজান করছো কেন? শাহজাদি অপ্রতিভ হলেন। নিজেকে সামলে নিয়ে তিনি ফের সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন, না ভাইজান, এমন কিছু নয়। আপনিও এই কবি সাহেবের মুরিদ হয়ে গেছেন, সেই কথা। শাহজাদা কপট রসে বললেন, বটে, মস্করা করা হচ্ছে? ঠিক আছে, তোমাকেও এ কবি সাহেবের পাক্কা মুরিদ বানিয়ে তবে ছাড়ব। এই চিন্তাই আস্তে আস্তেই করলাম। কিরকম সেটা পরে বলছি, আগে কবি সাহেবের সাথে বোঝাপড়াটা করে নিই। শাহজাদা আল আজাদের পাশে এসে বসলেন এবং আল আজাদকে প্রশ্ন করলেন, কি সাহেব, শাহনশাহর মাসোহারাটাও আপনি কবুল করতে অসম্মত হয়েছেন বলে শুনলাম। কি মতলবটা কি আপনার? উড়াল দেবেন নাকি? আল আজাদ ঈষৎ বিস্ময়ে বললেন, উড়াল দেব কেন? উড়াল দেব কেন? তাই তো মনে হচ্ছে, নকরি ফকরির ঝুট ঝামেলায় না থেকে যাতে করে নিশ্চিন্ত আপনি কবিতা লিখতে পারেন, সেজন্যই দাদু সাহেব আপনাকে একটা মাসোহারা দিতে চাইলেন। আপনি তাতেও নারাজ হলেন। ব্যাপারটা কি? রুজি রোজগারের ধান্দাতেই যদি পুনরায় আপনাকে পেরেশান হতে হয়, তাহলে কাব্য সাধনা করবেন কখন? মাসোহারাটা সেখানে কি ভালো ছিল না আপনার জন্যে? আলাজাদ চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বললেন, কি বলবো বলুন, ওই কাজটাই আমার দ্বারা হয় না। ফরমায়েশি কাজ, বিশেষ করে কাব্য সাহিত্যের ব্যাপারে আমি মোটেই করতে পারি না। অর্থাৎ আমি আমার ইচ্ছে মাফিক লিখি, যখন ইচ্ছে যা ইচ্ছে লিখি, মন চাইলে লিখলাম, না চাইলে লিখলাম না। মাসোহারা খেলে তো ওটা করা যায় না। কেন করা যায় না? আপনি আপনার ইচ্ছে মতো লিখতেন, ফরমায়েশ আপনাকে করত কে? কেউ না করলেও আমার বিবেক আমাকে ছাড়ত না। মাসোহারার ভোগী হলে কতটুকু লিখলাম, কি নিয়ে লিখলাম, মাসোহারার মর্যাদাটা রক্ষা হলো কিনা, এসব হিসেব নিকেশের প্রশ্ন সামনে এসে দাঁড়াতই। ও অবস্থায় ভালো কিছু সৃষ্টি হয় না। ওটা আমার নাপছন্দ। তাহলে তো রুজির ধান্দা করতেই হবে একটা আপনাকে। বেঁচে থাকতে হলে তো খেতে কিছুই হয়। জি, তা হয় বই কি। তাহলে এ ব্যাপারে কি ভাবছেন এখন? এতদিনেও তেমন কিছু ভাবিনি, তবে গতকাল বিকেলে একজন একটা কাজের প্রস্তাব দিয়েছেন। কাজ? জি, আমাদের শাহনশাহ তো শুধু প্রজাপালকই নন, তিনি একজন বিখ্যাত স্থপতিও। একডালায়, পান্ডুয়ায়, গৌড়ে এবং দেশের নানা স্থানে বেসুমার ইমারত গড়ে তুলেছেন তিনি। মক্তব, মসজিদ, মাজার, দরগাহ, এই কিসিমের অসংখ্য নির্মাণ কাজ চলছে। আর এসব কাজে দেশব্যাপী অসংখ্য শ্রমিক মজুর, রাজমিস্ত্রি খাটছে। আমাকে যে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে তা হল এ ধরনের যে কোনো একটা নির্মাণ কাজের মজুর মিস্ত্রিদের মজুরি কষে দেয়া, হাজিরা বই দেখে হর হপ্তার মজুরি নির্ধারণ করা, হপ্তায় 2 দিন কাজ, প্রতিদিন 1 প্রহরের অধিক সময় লাগবে না। আচ্ছা, আমি একদম অবসর আছি জেনে নির্মাণ বিভাগের এক আমলা আমাকে এই প্রস্তাব দিয়েছেন। এতে যা পারিশ্রমিক আসবে তাতে আমার একা মানুষের সুন্দরভাবে দিন গুজরান হয়ে যাবে। ওদিকে আবার কাব্যচর্চার সময়ও আমার অঢেল। তাজ্জব! উনি যদি একথা বলেন যে হিসেব কষার জরুরত আর নেই, ওই সময়টা আপনি
মজুরদের সাথে মিলে ওই নির্মাণ কাজে ব্যয় করুন। এতে আপনার দিন গুজরানটা আরও অধিক সহজ সুন্দর হবে। আপনি তাহলে তাই করবেন নাকি? মানে ওই মজুরের কাজ? শাহজাদার কণ্ঠস্বরে পরিহাস ফুটে উঠল। মুখে কাপড় চেপেও শাহজাদি হাসির বেগ সম্বরণ করতে পারলেন না। ফিক করে একটা শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। আলাজাদ কিছুমাত্র বিচলিত না হয়ে হাসি মুখে বললেন, খেটে খাওয়ার নাম যদি মজুরি করা হয় তাহলে আমি তাই করব। এতে আমার লজ্জা নেই। দান অনুদান খাওয়ার চেয়ে খেটে খাওয়ার খানাই বহুত উমদা। বলেন কি? তাই ভাবছি কোন একটা উপযুক্ত সুরাহা না হওয়া পর্যন্ত এই কাজটাই করে গিয়ে আপাতত। খেটে খেতে দোষ নেই। শাহজাদা এবার অপেক্ষাকৃত শক্ত কণ্ঠে বললেন, তা সেই খেটে খাওয়ার পথ কি ওই একটাই, না সবার জন্য এই কাজ? কামারের কাজ সোনার করতে গেলে সোনারের কাজ করবে কে? কামার সেটা পারবে? জি না। তবে কথা হলো, আপনি কবি, আপনার উপযুক্ত কাজ কাব্য কবিতার কাজ। আপনি হয়তো অনেকেরই অনেকটা করতে পারবেন, কিন্তু ওই অনেকেরা তো আপনারটা পারবে না। কাজে ওসব আজগুবি চিন্তা কেন করছেন আপনি? রুজি রোজগারের আপাতত ব্যবস্থা একটা করতে হবে তো। তাহলে সে আপাতত ব্যবস্থাটা আমাদের মহলে এসে করুন না কেন? আপনি ওস্তাদ মানুষ, ওস্তাদের কাজ করুন। ওস্তাদের কাজ? কাব্য কবিতার বিষয়ে আমার এ বহিনটাকে তালিম দিন কিছুদিন। নির্দিষ্ট একটা মাহিনে আপনাকে দেয়া হবে। মাহিনে? গৃহশিক্ষকের কাজ করাটাও শিক্ষকতা করা। শিক্ষকতার কাজ কোনো ছোট কাজ নয়। তা করে মাইনে নেয়া এ নতুন বা নাজায়েজ নয়। আপনি মেহেরবানি করে এই কাজটাই করুন। সপ্তাহে একদিন দুদিন যা পারবেন আসবেন। আর্য যখন কবিতা লেখা ছাড়বে না, কিছুতেই সে ভালো করে করুক, ওটা এইটাই তো কাম্য হওয়া উচিত সবার। জি জি, এমন একটা প্রস্তাব অবশ্য উনিও একদিন ঠাট্টার ছলে দিয়েছিলেন। তাই নাকি? তাহলে তো বুঝতেই পারছেন ব্যাপারটা। আমার বরং অনুরোধ, আপনি এই কাজটাই করুন কিছুদিন। ভালো না লাগলে পরে আর করবেন না। জি, তা বুঝতে পেরেছি। এত আপনাকে বলতে হবে না। তবে তবে মানে শাহানশাহর অনুমতি না থাকলে? হো হো করে হাসতে লাগলেন শাহজাদা। শাহজাদিও চাপা হাসি হাসতে লাগলেন। হাসির পর শাহজাদা বললেন, ওটার কোনো গরজই পড়ে না। এসব ব্যাপারে আমার কথাই ঢের। তবু যখন বললেন ঠিক আছে, আগামীকাল আপনাকে সে অনুমতি আদায় করে দেয়া হবে, আপনি মনে মনে তৈয়ার হয়ে যান। জি, আপনার কথার অমর্যাদা করছি না। তবে মাথার ওপর শাহানশাহ যখন আছেন তখন তাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। অন্তত বিষয়টা তার জানার মধ্যে থাকলে আমি সহজ হতে পারব। যে নানা মহলের ব্যাপার কিনা। এ কথায় ভাই বোন উভয়ে ফের হেসে উঠলেন। হাসতে হাসতে শাহজাদা বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনাকে শাহানশাহর নিয়োগপত্রই দেয়া হবে। সূর্যের আলো ইতোমধ্যে নিষ্প্রভ হয়ে এসেছিল। তা দেখে শাহজাদা বজরাটা ঘাটে নেয়ার নির্দেশ দিলেন। পরের দিনই আলাজাদের ডাক পড়ল সুলতানের বালাখানায়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শাহজাদা ফিরোজ শাহর প্রস্তাব অত্যন্ত উৎসাহের সাথে বিবেচনা করে দেখে আলাজাদকে তলব দিলেন। তলব পেয়ে আলাজাদ হাজির হলে মাসোহারা প্রসঙ্গে আলাজাদের মানসিকতার আরেক দফা তারিফ করলেন শাহানশাহ এবং তাকে সাগ্রহে শাহজাদি আরজুমান বানু বেগমের কাব্যচর্চার উপদেষ্টা পদে নিয়োগ দান করলেন। আলাজাদের নির্মল মানসিকতা আর শাহজাদা ফিরোজ শাহর ঐকান্তিক আগ্রহের প্রেক্ষিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ অসামান্য রূপগুণের এই দুই তরুণ তরুণীর সান্নিধ্য খোঁজ দিলেই অনুমোদন করলেন বটে। তবে এ নিয়ে তৎপরেই শাহজাদা ফিরোজের ভবিষ্যৎকে কটাক্ষ করে তিনি কিঞ্চিত কৌতুক করতেও ছাড়লেন না। নিয়োগপত্র হাতে নিয়ে আলাজাদ বেরিয়ে গেলে শাহজাদা ফিরোজের প্রতি আপাত দৃষ্টি নিক্ষেপ করে শাহানশাহ সকৌতুকে বললেন, ভায়া হে, কাজটা কি ভালো করলে? শাহজাদা ফিরোজও উঠি উঠি করছিলেন। শাহানশাহর এ প্রশ্নে তিনি সবিস্ময়ে বললেন, কাজ? শাহানশাহ সহাস্যে বললেন,
এই যে এদের দুজনকে ঝোঁকের মাথায় এক জায়গায় করলে পৃথক করার সময় আবার টানাটানি করতে হবে না তো? রসিকতাটা অনুধাবন করে শাহজাদাও হাসলেন। হাসতে হাসতে বললেন, টানাটানি কেন? তা করতে হবে কেন? কেন আবার? কথায় বলে, নাও গাড়ি নারী, যখন যার হাতে পড়ে তখন তারা তারই। এই অমূল্য বচনটা কি স্মরণে কিছু নিয়েছ? দাদু, ঘরের ধনে চোরের নজর পড়লে নিশ্চিন্তে ঘুমানো যায় কতক্ষণ? চোর? কাকে যে কি বলেন দাদু, তার মাথা মুন্ডুও নেই। চোর কোথায় দেখলেন? আর এ নিয়ে এত মাথা কামানোর কি আছে? কিছু নেই? আমি তো দেখিনি। আলাজাদ লোকটি একজন নেহায়েতি সৎলোক আর গোবেচারা মানুষ, তাকে নিয়ে সব চিন্তার অবকাশটা কোথায়? শাহনশাহ ভারিক্কি চালে বললেন, আছে আছে, তোমার এই দাদু সাহেবও এককালে কম সৎ আর কম কিছু গোবেচারা ছিল না। কিন্তু তোমাদের ওই কাজীর বেটি দাদিজানকে এলেম শিক্ষা দিতে গিয়েই তার তামাম সততা দিনে দিনে নিলাম ডাকে বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেল? যাবে না? আমার তো ওই সততাটুকুই বিকিয়ে গেল শুধু। তোমার ওই দাদিজানের পটল চেরা চোখ দুটি ইরান তুরানের কোনো একজন কবি বা সাহেব চোখে পড়লে তারা তো সে ওয়াস্তে সমরকন্দ বুখারাটাই পানির দামে বেচে দিতেন। পানির দামে বেচে দিতেন? বিলকুল, আমি হলফ করে বলতে পারি। তা তো পারবেনই। আসলে আপনাদের চোখগুলো খারাপ। চোরের মতো সবসময় সব দিকে নজর যায় আপনাদের। নজর থাকলে তো নজর যাবেই, ওটা তো বন্ধ রাখার জিনিস নয়। তা না হলেও সবাই ওটা সবসময় খুলেও রাখে না, বা সব দিকে নজর দিয়ে নিজের দিল নিজে ঘায়েল করেও নেয় না, তাই নাকি? কই, আমি তো দেখিনি। এমন লোকও আছে নাকি? আলবত আছে। যাকে নিয়ে সব কথা বলছেন সে আত্মভোলা আলাজাদিত এমন একজন লোক, যিনি নজরের এই ন্যাক্কারজনক তেজারতি করেন না। নিতান্তই সরল সৎ আর অনাসক্ত মানুষ হিসাবে যথেষ্ট খ্যাতি আছে তার। বটে, তা হতে পারে সে একটা দুনিয়া ভোলা দরবেশ, কিন্তু তোমার ওই বহিনটা, ওকে তো আমি জানি। যেমনই গুণবতী তেমনই শেয়ানা। সে কোনো পিরানিও নয়, তপস্বীও নয়। সে তো ওই পাগলা কবির দিলটা ঘায়েল করে দিতে পারে। সে ঘায়েল করবে? অসম্ভব কি? অবোধ আদনা সাধু দরবেশ যাই হোক, নওজোয়ানটা চেহারাখানা দেখছ না? চোখ ধাঁধানো চেহারা। এই চেহারা অহরহ চোখের সামনে ঘুরলে তোমার ওই বহিনের মুন্ডু মগজ ঠিক থাকবে কদিন? থাকবে না। ভরসাটা খুব কম। আমার তো মনে হয় নিজেও সে ডুববে, ওই কবিটাকেও ডোবাবে। এর জবাবে ফিরোজ শাহ হাসি মুখে বললেন, তা যদি সাধ করে সে ডুবে, ডুবুক, দোষ কি? ডুবে যদি, তাহলে তো নিশোকি কোনো ডোবাতে সে ডুববে না, ঠিক জায়গাতেই ডুববে। দুই চোখ বিস্ফারিত করে শাহনশাহ বললেন, বলো কি? ডোবাই হোক আর দরিয়ায় হোক, সে যদি ভিন দরিয়ায় ডোবে, তাহলে তোমার দিল দরিয়ার হালতটা কি হবে? কালবৈশাখী ঝড় উঠবে না সেখানে? উথাল পাথাল করবে না? মোটেই না। আপনার মতো আমার দিল দরিয়া এত এতিম আর অরক্ষিত নয় যে ঝড় দেখলেই তা উথাল পাথাল শুরু করবে। আচ্ছা, এত বড়াই দিলের? জরুর, তা দেখা যাবে। কাঙ্গালের কথা বাসি না হলে তো ফলে না কখনো। এর মজেজা পরে বুঝবে। ওসব বুঝাবুঝির আমার কিছু নেই। নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে পস্তায়ও কুল পাবে না অবশেষে। কারণ মনে হয় আখের তোমার ঝরঝরে। আমার আখের ঝরঝরে হওয়ার কিছু এখানে নেই দাদু। আখের যদি সত্যি সত্যিই ঝরঝরে কারো হয়, হোক গে, আমার কি? শাহজাদা হাসতে লাগলেন। শাহনশাহ প্রশ্ন করলেন, কারো মানে? মানে কারো যদি আসলে বেগম ডোবায় ডুবে মরে, মরুক গে, যার বেগম তিনি বুঝবেন, আমার কি? তা বটে। আমি বরং সেক্ষেত্রে মজা করে দেখব আর জোর তালিয়া বাজাবো। শাহজাদা প্রস্থানোদ্যোগ করলেন। শাহনশাহ সহাস্যে বললেন, ও জোর তালিয়া বাজাবার মতো জোরটা আসলে থাকবে তো শেষ পর্যন্ত? কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে শাহজাদাও হাসি মুখে বললেন, জরুর জরুর, মর্দান কা জোর
জিন্দা রহতা হ্যায় হার ওয়াক্ত। শাহজাদা বেরিয়ে গেলেন। তার গমন পথে চেয়ে শাহনশাহ সকৌতুকে হাসতে লাগলেন। শাহী মহলের জেনারাদের এলেম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি জেনারা মহল সংলগ্ন সামনের দিকে পরপর কয়েকটা বিশেষ কক্ষ ছিল। জেনারা মহলে না ঢুকে বাইরের পথ দিয়ে আলেম সাহেবরা শিক্ষকতার কাজে এসব কক্ষে আসতে পারতেন এবং এসব কক্ষে বসে পর্দার আড়ালে অবস্থিত জেনারাদের এলেম শিক্ষা দিতেন। শাহজাদি আরজুমান বানু বেগমের নিজস্ব মহলের সংলগ্ন এমনই এক শিক্ষা কক্ষ ছিল, যা তার এলেম শিক্ষার কাজে ইতোপূর্বে ব্যবহৃত হয়েছে। আলাজাদের সাথে আরজুবানুর কাব্যচর্চার জন্য এই কক্ষটি নির্ধারণ করা হল এবং আলাজাদ এসে এই কক্ষেই বসে আরজুবানুর কাব্য কবিতা শুধরে দেওয়ার কাজ করতে লাগলেন। লুকোচুরির পালা তাদের শেষ হল। এবার নিশ্চিন্তে ও দ্বিধামুক্ত পরিবেশে আলাজাদ আরজুবানুর কবিতাগুলো খোলামেলা আলোচনার মাধ্যমে পরিবর্ধন করার কাজে মনোনিবেশ করলেন। শুরু হলো আলাজাদের নয়া জগতে নয়া কাজ। দুয়ের মধ্যে গড়ে উঠল নতুন এক সম্পর্ক। শুরুটা শিক্ষক ও ছাত্রীর ন্যায় হলেও শেষ অবধি সে সম্পর্ক রইল না। কবিতা লেখায় জড়তা কিছু থাকলেও আরজুবানুরও জ্ঞান প্রতিভা অসামান্য ছিল। এতে করে কাব্য কবিতার আলোচনায় উভয়ে সমভাবে অংশগ্রহণ করায় এবং উভয়েরই মতামত স্বাধীনভাবে প্রকাশ ও যুক্তিতর্কের অবতারণা করার প্রশস্ত অবকাশ থাকায় উভয়ে ক্রমে ক্রমে সমমনা সমজদারের ভূমিকায় চলে এলেন। ফলে অল্পদিনেই শিক্ষক ছাত্রের অবস্থান পেরিয়ে সম্পর্কটা তাদের বন্ধুত্বের সম্পর্কে রূপান্তরিত হল। দুয়ের মধ্যে উঠে গেল সংকোচের বেড়া। প্রথম 2-4 দিন দরজায় টানা পর্দাটাকে ব্যবহার করার পর কাজের সুবিধার্থে আরজুবানু দরজার পর্দা পার হয়ে বাইরে চলে এলেন। বোরকার আবরণে নিজেকে আবৃত রেখে আলাজাদের একান্ত কাছে এসে বসলেন এবং কাছে বসে কাব্য কবিতা লেখালেখি ও তা নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন। প্রতিভা তার আগে থেকেই ছিল। অল্পদিনের তালিমেই আরজুবানুর লেখায় পরিপক্কতা চলে এলো। তালিমের প্রয়োজন যত হ্রাস পেতে লাগল, আলাজাদের প্রফুল্ল সঙ্গলাভের আকিঞ্চন শাহজাদির দিলে ততই বৃদ্ধি পেতে লাগলো আলাজাদের মেহমানদারি করার মধ্যে শাহজাদির অনুপম এক আনন্দ। এতে করে যত সময় অতপর আরজুবানু কাব্যসাধনায় ব্যয় করতে লাগলেন, তার চেয়ে অধিক সময় তিনি আলাজাদের আদর যত্ন আপ্যায়নে এবং আলাজাদের সাথে কাব্য কবিতা বহির্ভূত বিভিন্ন মুখী সরস এবং সকৌতুক আলোচনায় লিপ্ত থাকতে লাগলেন। সোনার কাঠির পরশ লাগল আরজুবানুর অন্তরে। দৈত্যপুরের বন্দিনী রাজকুমারীর মতো বান্ধবহীন প্রাসাদের নিষ্প্রাণ অধিবাসিনী শাহজাদি আরজুবানুর দিলে এক নতুন প্রাণের জোয়ার এলো আলাজাদের সাহচর্যে। বান ডাকল মরা গাঙ্গে। সতত গম্ভীর এবং উদাসীনী শাহজাদির বদলে গেল আচরণ, বদলে গেল আরজুবানুর পথ চলার গতি, চরণের লয়, প্রাণের প্রকাশভঙ্গি। নিশির আধার পেরিয়ে সূর্যোদয়ের মতো উদ্ভাসিত হয়ে উঠল শাহজাদির মুখমণ্ডল। জিন্দেগির পট গেল পাল্টে। আল আজাদকে নিয়ে কাব্যচর্চার এই নয়া পরিবেশ সৃষ্টি হওয়ার পর থেকেই শাহজাদির দৈনন্দিন জীবনযাত্রা এতটা প্রাণবন্ত ও ছন্দময় হয়ে উঠল যে তা দেখে শাহী মহলের নারী পুরুষ খুশিও হলেন যেমন, বিস্মিত হলেন তদ্রূপী। শাহজাদা ফিরোজ শাহর সাথে শাহনশাহ এদের নিয়ে অলস কৌতুকই করলেন, কিন্তু কিছু লোক এ নিয়ে কর্মচঞ্চল হয়ে উঠলেন। দিলে তাদের সক্রিয় কৌতূহল এবং তীব্র প্রতিক্রিয়া পয়দা হল। তারা কোমর বেঁধে ফেললেন। এদের মধ্যে অগ্রণী যারা ছিলেন তারা হলেন ফৌজিয়া বানু বেগম, জালাল উদ্দিন শর্কি ও তাদেরই বলয়ের আর তাদেরই তাবেদার কয়েকজন নারী পুরুষ।